আজকে আমরা ফোকাস করব মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ওপর, এবং পৌনঃপুনিক, ছোটোবেলাতে যে পৌনঃপুনিকের অঙ্ক করেছিলে সেই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এখন রিসেন্টলি তোমাদের ডব্লিউবিপি এবং কেপিতে পৌনঃপুনিক দিয়ে অঙ্ক দিয়ে দিচ্ছে দু একটা করে, তো আমি তোমাদেরকে আজকে সেই কনসেপ্টটা শেখাবো। নেক্সট দিন নাম্বার সিস্টেমের বাকি পার্টটা তোমাদেরকে করাবো। তো চলো, প্রথমে দেখো নাম্বার সিস্টেমের রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আসার আগে একটু ডিভিশনটা জাস্ট দেখে নিই। ডিভিশনটা হচ্ছে, ধরে নাও একটা জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যা, ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে কি বলি, কমপ্লেক্স নাম্বার। এই যে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাকে দুটো পার্টে ভাগ করা যায়। কি কি পার্টে ভাগ করা যায়? একটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে যার এক্সিস্টেন্স আছে, মানে আমরা যে সমস্ত নাম্বারকে বলতে পারি, লিখতে পারি, শুনতে পারি, সেগুলো হচ্ছে সব বাস্তব সংখ্যা, বা যাকে আমরা রিয়েল নাম্বার বলি, রিয়েল নাম্বার। আর যেই সমস্ত নাম্বারগুলোকে আমরা তো লিখছি কিন্তু মানে সেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, বাস্তবে যেরকম যেগুলো হচ্ছে ধরো 1+IB বা 1+I2, তো এই ধরনের আই দিয়ে যে থাকে সেগুলোকে বলে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক কাল্পনিক সংখ্যা। তো এই রিয়েল নাম্বার আর কাল্পনিক সংখ্যা মানে ইমাজিনারি নাম্বার মিলে তৈরি হয় একটা জটিল সংখ্যা। যেমন একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, 2+I3, ঠিক আছে, 2+I3 এটা হচ্ছে, বা 3I লিখতে পারো বা I3 লিখতে পারো, কোনো অসুবিধে নেই। আমি 3I লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ ছোটোবেলা থেকে যেহেতু তোমরা 3I বা 4I এইভাবেই পড়েছো, 2+3I, ঠিক আছে। তো এই যে এটা একটা জটিল সংখ্যা, এবং এই সংখ্যার মধ্যে তুমি দুটো পার্ট দেখতে পাচ্ছ, যে একটা হচ্ছে রিয়েল পার্ট যার মধ্যে কোনো আই নেই, তার মানে এটা হয়ে গেল রিয়েল পার্ট বা বাস্তব পার্ট, আর যার মধ্যে আই রয়েছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট, বা যার মধ্যে আই রয়েছে ইমাজিনারি পার্ট অর্থাৎ কাল্পনিক সংখ্যা। তো জটিল সংখ্যাকে আমি দুটো পার্টে ভাগ করলাম, কি কি, বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা। তোমরা নোট ডাউন করে নাও, কারণ ভবিষ্যতে এই বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা থেকেও প্রশ্ন আসবে তোমাদের। তো ইমাজিনারি নাম্বার থেকে প্রথমে আমি ইমাজিনারি নাম্বারটাকে ডিল করে নিই, কারণ এখান থেকে জাস্ট দুটো তিনটে প্রশ্নই আসে। তো আমি প্রথমে ইমাজিনারি যে নাম্বার সেই নাম্বারটা সম্পর্কে বা কাল্পনিক সংখ্যা সম্পর্কে, কাল্পনিক সংখ্যা সম্পর্কে যে টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে বা প্রিভিয়াসলি এসেছে সেগুলোই করাচ্ছি। কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে আই, বা এটাকে অনেক ক্ষেত্রে জেও লেখে। এবার তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে I² ভ্যালু হচ্ছে -1। তো এটা একটা প্রশ্ন দিতে পারে, I² ভ্যালু -1 বা এর ভ্যালু হচ্ছে √/-1। রুটের মধ্যে নেগেটিভ আমরা কখনোই বাস্তবে কল্পনা করতে পারি না, এটা আমাদের সায়েন্টিস্টদের কল্পনা বা ম্যাথমেটিশিয়ানদের কল্পনা। সেটা হচ্ছে রুটের মধ্যে যদি নেগেটিভ চলে আসে তাহলে সেটাকে -1 আসে, তাহলে সেটাকে আমরা এর মাধ্যমে লিখি। এবার আরও একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে দেখো তোমার সংযুগ্ম সংখ্যা বা কনজুগেট নাম্বার কি, যুগ্ম বা কনজুগেট নাম্বার কি। এবার তোমাকে একটা জটিল রাশি বললো যে A+IB এর কনজুগেট কি হবে, তো A+IB এর কনজুগেট কি হয়ে যাবে, জাস্ট এই নেগেটিভ টার্মটা এখানে পজিটিভ রয়েছে হয়ে যাবে নেগেটিভ, তার মানে A-IB হয়ে যাবে। তাহলে যদি তোমাকে বলে 2+I4 এর কনজুগেট কি, তাহলে হয়ে যাবে 2-I4, মানে জাস্ট নেগেটিভ পার্টটাকে হচ্ছে তোমার উল্টে দেবে। বা যদি তোমাকে 2-I4 এর কনজুগেট চাই তাহলে হয়ে যাবে 2+I4, তো কোনো প্রবলেম নেই, জাস্ট যেখানে আই রয়েছে তার সাইনটাকে চেঞ্জ করে দেবে। যদি বলে 3+I5 এর কনজুগেট কি, হয়ে যাবে 3-I5। এবার দেখো, যদি দুটো কনজুগেট নাম্বারকে গুণ করি তাহলে কি হয়ে যাবে, দুটো কনজুগেট নাম্বারকে মানে কনজুগেট নাম্বারদের গুণ করলে সেটা একটা রিয়েল নাম্বার হয়ে যাবে। তো এই পয়েন্টটাও নোট ডাউন করে নাও, যে দুটো কনজুগেট নাম্বারকে, কনজুগেট বানানটা বারবার ভুল লিখছি আমি, দুটো কনজুগেট নাম্বারকে গুণ করলে, গুণ করলে আমরা কি পাবো, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা পাবো। বাস্তব সংখ্যা
পাবো। ঠিক আছে, বাস্তব সংখ্যা পাই। যেমন আমি এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, a প্লাস IB এটা হচ্ছে তোমার একটা নাম্বার, আর এর কনজুগেট কি হয়ে যাবে, a মাইনাস IB। তো ঠিক আছে, a মাইনাস IB হয়ে গেল এর কনজুগেট নাম্বার। আমি তোমাদেরকে বীজগণিত এখনো শেখাইনি, কিন্তু যখন শেখাবো তখন হচ্ছে গুণ কিভাবে করতে হয় সেটা শেখাবো, এবং বীজগণিতের কিছু থিওরিও শেখাবো। তো গুণ, এটাতে গুণ তোমরা না জানলেও চলবে, কারণ এটা অনেকটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মতো দেখতে। আলটিমেটলি আমরা কি পাই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে ফার্স্টের টার্মটা স্কোয়ার মাইনাস সেকেন্ড টার্মটা স্কোয়ার। তো ফার্স্টের টার্ম এখানে a আছে, তো a স্কোয়ার, প্লাস হচ্ছে সেকেন্ড টার্ম কি আছে, আইবি, সরি প্লাস না মাইনাস হয়ে যাবে। তো এখানে এখানে কি আছে, মাইনাস আছে, তাও এখানে মাইনাস হয়ে যাবে, তো আইবি রয়েছে, তো আইবি তার স্কোয়ার, তো এ স্কোয়ার হয়ে গেল, আর এখানে মাইনাস আছে, আর এখানে হয়ে গেল আই স্কোয়ার বি স্কোয়ার। এবার আই স্কোয়ার মানে আমরা কত দেখেছিলাম এর আগে, দেখলাম যে আই স্কোয়ার ইকুয়ালস টু -1। তো এখানে দেখো এ স্কোয়ার থাকলো, আর এই -1 আর আই স্কোয়ারের ভ্যালু -1, তার দুটো মাইনাস গুণ করলে হয়ে গেল +1, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল গুণ করলে। সেম একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। এক্সাম্পল নিয়ে ধরে নাও 2 প্লাস 3i, ঠিক আছে, তাহলে এর কনজুগেট কি হয়ে যাবে, 2 মাইনাস 3i। তাহলে এটাও অনেকটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মতো, তার মানে কি হয়ে যাবে, ফার্স্টের টার্মটা স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেকেন্ড টার্মটা স্কোয়ার। তো আলটিমেটলি কি পেলাম, 2 দুগুণ 4 মাইনাস এখানেও পেয়ে গেলাম 3 তিরিকে 9 আই স্কোয়ার। এবার আবার আই স্কোয়ারের ভ্যালু কত, আমরা -1 জানি, তো এটা হয়ে গেল 4, আর এখানে -1 যেহেতু এখানে আছে তাই এখানে হয়ে গেল মাইনাসে মাইনাসে +9, তাহলে 9 আর 4 13, দেখো বাস্তব সংখ্যা পেলাম। আর এখানেও দেখো একটা বাস্তব সংখ্যা পেলাম, কোনো আই নেই, তার মানে দুটো কনজুগেট নাম্বারকে যদি আমরা গুণ করি তার মানে আমরা বাস্তব সংখ্যা পাই। তো কমপ্লেক্স নাম্বার থেকে বা ইমাজিনারি কমপ্লেক্সের যে আয়টা আছে, বা এটাকে আই বলি, তো ইমাজিনারি নাম্বার থেকে যে টাইপের প্রশ্ন পড়বে আমি সবটাই কভার করে দিলাম, এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না, এটাই ম্যাক্সিমাম প্রশ্ন পড়তে পারে। এবার যখন আমরা প্রশ্ন সলভ করব তখন আমি তোমাদেরকে এক্সাম্পল নিয়ে দেখাবো যে এইটুকু জিনিসের মধ্যে ইমাজিনারি নাম্বারটা পুরোটাই কভার হয়ে যাচ্ছে। এবার দেখো নেক্সট আমরা যেটা বাদ থাকলো সেটা হচ্ছে রিয়েল নাম্বার। এবার রিয়েল নাম্বার নিয়ে চলে আসবো। জটিল সংখ্যাকে দুভাগে ভাগ করেছিলাম, কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা। কাল্পনিক সংখ্যা সম্পর্কে আমরা ডিটেলসে অ্যানালিসিস করে নিলাম, এবার চলে আসবো বাস্তব সংখ্যা সম্পর্কে। তো বাস্তব সংখ্যা দেখো আমি এখানে লিখছি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার লিখছি, বাস্তব সংখ্যা না লিখে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, ঠিক আছে, বাংলাতেও লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। তো বাস্তব সংখ্যা, এবার দেখো বাস্তব সংখ্যাকে আবার দুটো পার্টে ভাগ করতে পারি। কি কি পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা, দশমিক অথবা ভগ্নাংশ, দুটোই হতে পারে, দশমিকও হতে পারে ভগ্নাংশও হতে পারে। আর একটা হচ্ছে ইন্টিজার, 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 ইন্টিজার মানে হচ্ছে তোমার অখণ্ড সংখ্যা, মানে গোটা গোটা সংখ্যা, ঠিক আছে, বাংলাতে এটাকে অখণ্ড সংখ্যাই বলবো, মানে গোটা গোটা সংখ্যা। যেমন দেখো, এবার এই ইন্টিজার কি নেগেটিভ হয়, হ্যাঁ অবভিয়াসলি ইন্টিজার নেগেটিভও হয়, ইন্টিজার জিরোও হয়, ইন্টিজার পজিটিভও হয়। তো ইন্টিজার হচ্ছে মাইনাস ধরে নাও 3, -2, -1, 0, 1, 2, 3, 4 এইভাবে চলতে থাকবে, আর এদিকে -4 এইভাবে চলতে থাকবে। তার মানে ইন্টিজারের মধ্যে মাইনাসও পড়ে, ইন্টিজারের মধ্যে জিরোও পড়ে, ইন্টিজারের মধ্যে 1, 2, 3, 4 পজিটিভ নাম্বারও পড়ে। তো এই ইন্টিজার নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে দশমিক এবং ভগ্নাংশ সংখ্যা নিয়ে। আমি এর আগের দিন সেই কারণেই তোমাদের দশমিক এবং ভগ্নাংশের পুরো কনসেপ্ট আমি তোমাদের বলে দিয়েছি। তো এই দশমিক এবং ভগ্নাংশের কনসেপ্টের মধ্যেই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা চলে আসবে। যেমন ধরে নাও দশমিক সংখ্যা বিভিন্ন রকমের হতে পারে। আমি প্রথমে আগে ডিফারেন্সটা বলে দিই। দশমিক সংখ্যাকে আবার দুভাগে ভাগ করতে পারবো। কি কি ভাগ করতে পারবো, একটা হচ্ছে রিকারিং মানে পুনরাবৃত, এবং টার্মিনেটিং, টার্মিনেটিং মানে যেটা হচ্ছে শেষ হয়ে যায়, মানে যেটা হচ্ছে একটা সময়ে গিয়ে সসীম, বাংলাতে যাকে বলি সসীম। পুনরাবৃত, পুনরাবৃত, স্পেলিংটা ঠিক লিখি, পুনরাবৃত বা সসীম একটা ভাগ আমি এটা করলাম সসীম, যাকে আমরা বলি রেকারিং বা টার্মিনেটিং, ইংলিশে এটাকে বলে রিকারিং বা টার্মিনেটিং। আর এটা হচ্ছে অপুনরাবৃত, অপুনরাবৃত বা
অসীম। অসীম মানে কি? যার কোনো শেষ নেই, মানে নন টার্মিনেটিং। তার মানে আমি দুটো পার্টে ভাগ করলাম, এটা হচ্ছে রিকারিং রিকারিং বা টার্মিনেটিং টার্মিনেটিং। আর একটা ভাগে যেটা ভাগ করলাম সেটা হচ্ছে নন রিকারিং নন রিকারিং এবং কি নন টার্মিনেটিং মানে অসীম, নন টার্মিনেটিং। এই টার্মসগুলো পড়ে নাও, কারণ এই টার্মস থেকে তোমার হচ্ছে বিভিন্ন রকমের স্টেটমেন্ট বেসড প্রশ্ন আসতে পারে। যারা ডব্লিউবিপি কনস্টেবল দিচ্ছ তাদের ক্ষেত্রে আসার পসিবিলিটি কম, কিন্তু যারা এসআই দেবে, ডব্লিউবিপি এসআই হোক বা কেপিএসআই হোক, তো তাদের ক্ষেত্রে এই টাইপের স্টেটমেন্ট বেসড প্রশ্ন আসতেই পারে। তো এটা হচ্ছে দেখো দশমিক ভগ্নাংশকে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে রিকারিং বা টার্মিনেটিং, আর একটা হচ্ছে নন রিকারিং নন টার্মিনেটিং। এবার এর মধ্যে থেকেই বেরিয়ে আসবে কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা অমূলদ সংখ্যা। তো আমি রিকারিং এবং টার্মিনেটিং লিখলাম একদিকে, টার্মিনেটিং, আর আরেকদিকে লিখলাম নন রিকারিং। আমি বাংলা টার্মটা লিখছি না, তো আগের পেজে লিখে দিয়েছি, বাংলা টার্মটা তোমরা দেখে নিও, নন রিকারিং এবং নন টার্মিনেটিং। ঠিক আছে। এবার দেখো এই যে রেকারিং এবং টার্মিনেটিং, কিছু এক্সাম্পল নিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কাকে আমরা রিকারিং এবং কাকে টার্মিনেটিং বলছি। যেমন ধরে নাও আমি লিখলাম 0.25, তার মানে দেখো 0.25 লিখে আর কিছু লিখেছি কি? তার মানে এটা আমার শেষ হয়ে গেছে, মানে এটা টার্মিনেটিং মানে সসীম। এবার এখানে লিখলাম 0.2534124 চলতেই থাকছে, ঠিক আছে, তার মানে এটা শেষ হচ্ছে না, তার মানে এটা নন টার্মিনেটিং। এবার একটা জিনিস দেখো, এবার আমি একটা সংখ্যা লিখলাম 0.111111, তার মানে দেখো এটা হচ্ছে রিকারিং। দেখো 111 করে তোমার হচ্ছে, সরি, এখানে 111 করে চলতে থাকছে, তো এটা হচ্ছে আমার কি? রিকারিং। এবার রিকারিং কেন? দেখো এই 111টা বারবার আসছে। এবার এখানে দেখো আমি লিখেছি এখানে তোমার 2, তারপর 5, তারপর 3, তারপর 4, তারপর 1, তারপর 2, মানে কোনো রকমে তারপরে হয়তো এখানে 3 লিখে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো যে কোনো রকম এখানে তোমার রিপিটেশন হচ্ছে না, তো নো রিপিটেশন। রিপিটেশন যদি না হয় সেটা হচ্ছে নন রিকারিং, আর যদি রিপিটেশন হয় তাহলে সেটা হচ্ছে তোমার রিকারিং। যেমন 0.3333 এটা হচ্ছে রিকারিং, মানে কি? মানে এটা রিপিট করছে। আর এখানে যদি 0.7812347756 দেখো কোনোটাই রিপিট করছে না, তো রিপিট যদি না করে তাহলে সেটা হয়ে যাবে নন রিকারিং। এবার রিকারিংয়ের আরও একটা এক্সাম্পল দিচ্ছি, রিপিটটা শুধু এই 333 না হয়ে এরকমও হতে পারে 0.454545, দেখো 45টা বারবার রিঅকার হচ্ছে, বা 0.978978978, তো এটাও দেখো বারবার রিঅকার হচ্ছে। তো যেগুলো রিঅকার হবে তাদেরকে পুনরাবৃত্ত বলবো, এবং যেগুলো টার্মিনেটিং হয়ে যাবে তাদেরকে বলবো আমরা বলবো সসীম। আর যারা হচ্ছে টার্মিনেটিং হচ্ছে না এবং রিকারিংও হচ্ছে না, সেটা হচ্ছে অসীম এবং অপুনরাবৃত। বাংলাতেও আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে অপুনরাবৃত পুনরাবৃত এবং কি? এবং হচ্ছে অসীম। আর এটা দেখো এটা হচ্ছে সসীম, মানে যেটা হচ্ছে তোমার টার্মিনেট হয়ে যাচ্ছে 0.25 বা 0.5 লেখো বা 0.7 লেখো, এগুলো হচ্ছে সব তোমার সসীম। আর এগুলো যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে সব রিঅকারিং, মানে হচ্ছে পুনরাবৃত, মানে নিজেদেরকে বারবার তারা পুনরায় আবৃত করছে বা পুনরায় নিয়ে আসছে। এবার চলে আসবো আমরা মূলদ সংখ্যার কনসেপ্টে। এবার একটা জিনিস দেখো, এই যে সসীম এবং পুনরাবৃত যেগুলো রয়েছে সংখ্যা, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? সেই সংখ্যাগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা, বা আমরা ইংরেজিতে যাকে বলবো কি? রেশনাল নাম্বার, ঠিক আছে, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আর যে সংখ্যাগুলো নন রেকারিং এবং নন টার্মিনেটিং তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো আমরা অমূলদ সংখ্যা বা ইররেশনাল
নাম্বার। ওকে, তার মানে আমরা দুটো নাম্বার পেলাম আলটিমেটলি, দশমিক বা ফ্র্যাকশন মানে দশমিক বা ভগ্নাংশ থেকে দুটো টাইপের নাম্বার পেলাম। একটা হচ্ছে পুনরাবৃত্ত বা সসীম, আর একটা হচ্ছে পুনরাবৃত্ত বা হচ্ছে অসীম। তো এটা তোমার হচ্ছে আমরা যেটা পেলাম, এবং তার মধ্যে থেকে আমরা কি ডিফাইন করলাম যে যারা পুনরাবৃত্ত হচ্ছে এবং যারা সসীম হচ্ছে, হয় সসীম নয় পুনরাবৃত্ত, তারা হচ্ছে তোমার মূলদ সংখ্যা। আর এখানে যারা হচ্ছে অপুনরাবৃত্ত বা অসীম, তারা সবাই অমূলদ সংখ্যা। তো আমি এখানে দুটো সাইডে লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর এখানে লিখলাম আমি অমূলদ সংখ্যা। ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে বলবো মূলদ সংখ্যাকে র্যাশনাল নাম্বার এবং অমূলদ সংখ্যাকে বলবো ইররেশনাল নাম্বার। ইংলিশ নামটাও তোমরা মনে রাখবে। এবার মূলদ সংখ্যার ডেফিনেশনে চলে যাই। দেখো, ডেফিনেশন মানে মূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। তোমরা সবাই ডেফিনেশনটা লিখে নিও, ডেফিনেশন থেকে ডিরেক্টলি স্টেটমেন্ট বেস প্রশ্ন তোমাদের আসতে পারে। p/q আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? মূলদ সংখ্যা এমন একটা সংখ্যা যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এবং এবং যেখানে নিচে যেটা রয়েছে কিউ, সেটা নট ইকুয়াল টু 0। তার মানে এমন সংখ্যা যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় এবং কিউ মানে নিচে যেটা রয়েছে সেটা নট ইকুয়াল টু 0। এবার এখানে দেখো আমি কি বললাম তোমাদেরকে, যেমন রেকারিং এবং টার্মিনেটিং সংখ্যাগুলো, যেগুলো মানে সসীম এবং পুনরাবৃত্ত সংখ্যাগুলো হচ্ছে তোমার মূলদ সংখ্যা। চলো চেক করি। তো 0.25, তো 0.25কে আমি কি লিখতে পারি? এর আগের দিন তোমাদের শিখিয়েছি 0.25 যদি থাকে তাহলে আমি এটাকে লিখতে পারি 25/100। দশমিকের পর দুটো সংখ্যা ছিল, তাই একের পর দুটো শূন্য দিয়ে ভাগ হলো। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে 25 দিয়ে 1, আর এখানে হয়ে গেল 4, 1-এর 4। দেখো লিখতে পারলাম p/q আকারে, ওপরে p নিচে কিউ আকারে লিখতে পারলাম। এবং দেখো এখানে কিউ নট ইকুয়াল টু 0। কিউ কেন বুঝলাম কিউ নট ইকুয়াল টু 0? কারণ আমরা দেখতেই পাচ্ছি যে কিউ এখানে 4 রয়েছে, তার মানে 0 নয়। তার মানে এই যে সংখ্যাটা, যেটা আমি আগের পেজে এই সংখ্যাটাকে ডিফাইন করেছিলাম সসীম হিসেবে, সেটা এই পেজে কি হিসেবে ডিফাইন হয়ে গেল? মূলদ সংখ্যা। তার মানে সমস্ত সসীম সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তো যে কোনো সসীম সংখ্যাকে আমরা হচ্ছে সসীম দশমিক সংখ্যাকে তোমার মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি, মানে p/q আকারে প্রকাশ করতে পারি, এবং কিউ নট ইকুয়াল টু 0। এবার এখান থেকে কি পেলাম? 0.5। চলো 0.5কে চেক করি। তো 0.5 লিখতে পারি, 0.5কে লিখতে পারি 5/10, ক্যালকুলেশন করলে 1/2। তাহলে এটাকেও আমরা দেখো p/q আকারে প্রকাশ করতে পারছি এবং কিউ নট ইকুয়াল টু 0। এবার স্টেটমেন্ট যেটা আমি তোমাদেরকে লেখাচ্ছি, নোট ডাউন করে নাও। ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে যে সমস্ত সসীম সংখ্যা মানে রেকারিং, সমস্ত সসীম সংখ্যা, সমস্ত সসীম সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এবার একটা জিনিস দেখো, যে সমস্ত সসীম সংখ্যা মানে সসীম দশমিক সংখ্যা লিখে নাও, তাহলে টু বি স্পেসিফিক এটা ঠিক হবে। সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এবার আমি তোমাদেরকে ইন্টিজারের ডেফিনেশন যে ফার্স্ট পেজে দিয়েছিলাম প্রথমে করার সময়, যে ইন্টিজারের ডেফিনেশন, তাহলে এই ইন্টিজারগুলো কি মূলদ সংখ্যা? তো চলো চেক করে দেখি ইন্টিজার মূলদ সংখ্যা কিনা। তো ইন্টিজার মানে আমি কি বললাম? -4, -3, -5, -6, বা এদিকে হচ্ছে 0, 1, 2, 3, 4, এগুলো হচ্ছে সব ইন্টিজার। এবার দেখো 4কে আমরা লিখতে পারি 4/1। তার মানে এটাকেও দেখো p/q আকারে প্রকাশ করতে পারছি, যেখানে q নট ইকুয়াল টু 0। বা 1কে লিখতে পারি 1/1, এটাকেও দেখো p/q আকারে প্রকাশ করতে পারছি, কিন্তু q নট ইকুয়াল টু 0। এখানেও 0কে লিখতে পারি, তো হচ্ছে 0/3, 4 যা খুশি তাই লেখো, তাহলে এটাকেও p/q আকারে প্রকাশ করছি এবং q নট ইকুয়াল টু 0। এবার -5কে লিখতে পারি -5/1, তাহলে এটাকেও আমি p/q আকারে প্রকাশ করতে পারছি, যেখানে q নট ইকুয়াল টু 0। তার মানে সমস্ত ইন্টিজার, অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ, অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ, অ্যাজ ওয়েল অ্যাজ 0, সমস্ত ইন্টিজার হচ্ছে দেখো মূলদ সংখ্যা। আমি 0কেও p/q আকারে প্রকাশ করতে পারছি, 1কেও প্রকাশ করতে পারছি, 2কেও প্রকাশ করতে পারছি, 4কেও প্রকাশ করতে
করতে পারছি, 1000কেও প্রকাশ করতে পারবো, কারণ 1000কেও আমি 1000/1 লিখতে পারি। তো এখানে বা -1200কেও আমি -1200/1 লিখে p/q আকারে প্রকাশ করতে পারছি। তার মানে এখান থেকে আরও একটা স্টেটমেন্ট পেলাম কি, সমস্ত ইন্টিজার হচ্ছে বা সমস্ত অখণ্ড সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। তো এখানে লিখে দাও সমস্ত ইন্টিজার মূলদ সংখ্যা। এবং আরও একটা জিনিস দেখতে পেলাম কি, এই স্টেটমেন্টটা ঠিক না ভুল এরকমও আসতে পারে। আমরা কি দেখতে পেলাম একটু আগে, 0 একটি মূলদ সংখ্যা, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। 0 একটি মূলদ সংখ্যা। তো আলটিমেটলি এই 3টে স্টেটমেন্ট দিয়ে তোমাদের একটা প্রশ্ন অলরেডি হয়ে যেতে পারে, যেখানে 3টে স্টেটমেন্ট দিয়ে দেবে, দিয়ে তারপরে হয়তো অপশানে দিতে পারে যে কোনগুলো ঠিক কোনগুলো ভুল, এরকম টাইপসের দিতে পারে। আর 0-র সঙ্গে আমরা কি দেখলাম, নেগেটিভ নাম্বারও মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা ঋণাত্মক হতে পারে। তো এখানেও লিখে দাও মূলদ সংখ্যা ঋণাত্মক হতে পারে, হতে পারে। তো এই 4টে স্টেটমেন্ট মূলদ সংখ্যার ব্যাপারে তোমাদের অবভিয়াসলি সবসময় জেনে রাখা দরকার। এবার দেখো, মূলদ সংখ্যার ডেফিনেশন তো পড়লাম যে যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় এবং q ≠ = 0। আমি অনলি সসীম দিয়ে তোমাদের করে দেখালাম। আমি যদি আজকের ভিডিওতে সময় পাই তাহলে এই পুনরাবৃত্ত দিয়ে করে দেখাবো, আদারওয়াইজ আমি নেক্সট দিন পুনরাবৃত্ত দিয়ে করে দেখাবো। যদি আজকে সময় হয় বা আজকে যদি কমপ্লিট করতে পারি তাহলে আজকে এটা দিয়ে দেখাবো, নাহলে নেক্সট দিন আবার মূলদ সংখ্যার কনসেপ্টই আমরা 2 দিন ধরে পড়বো, কারণ মূলদ সংখ্যার কনসেপ্ট একটা বিশাল টাফ ব্যাপার। অনেকেই হচ্ছে তোমার অনেকেই বুঝতে পারো না, বা ছোটোবেলাতে যখন পড়েছো সেই সময় বুঝতে পারোনি, তো সেই কারণে এখনও কনসেপ্টটা তোমাদের ডাউন হয়ে আছে। তো আমি চাই যে এই কনসেপ্টটা প্রপারলি তোমাদের ক্লিয়ার হয়ে যাক, এবং এই কনসেপ্টটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ হচ্ছে নাম্বার সিস্টেম সম্পূর্ণ ক্লিয়ার হবে না, এবং নাম্বার সিস্টেম থেকে যে স্টেটমেন্ট বেস প্রশ্নগুলো আসতে পারে তো সেগুলো তোমরা পারবে না। তো মূলদ সংখ্যার কনসেপ্ট সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো মূলদ সংখ্যার কনসেপ্টের পাশাপাশি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, p/q আকারে যাদের প্রকাশ করা যায় সেটা তো মূলদ হলো। তার মানে অমূলদ সংখ্যার ক্ষেত্রে ডেফিনেশন কি হয়ে যাবে, যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, তো এক্সাম্পল লিখি। এক্সাম্পল মানে যেরকম ধরে নাও, রুটের মধ্যে যদি এমন কিছু থাকে যাদেরকে বর্গমূল করা যায় না, যেমন √3, √2, √5, এদেরকে বর্গমূল করা যায় না। তো এরা কোনোদিনও টার্মিনেটিং দশমিক সংখ্যাও হতে পারবে না, এবং এরা হচ্ছে সসীম দশমিক সংখ্যাও হতে পারবে না, এবং এরা রিঅকারিং মানে হচ্ছে পুনরাবৃত্তও হতে পারবে না। এরা অপুনরাবৃত্ত হয় এবং হচ্ছে নন টার্মিনেটিং হয়, এই কারণে এরা মূলদ সংখ্যা। আর সব থেকে অমূলদ সংখ্যা, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে পাই। পরীক্ষাতে বারবার আসে, পাই একটি কি ধরনের সংখ্যা? অপশান অলওয়েজ থাকবে, দেখবে যে অমূলদ সংখ্যা যেখানেই দেখবে বা ইররেশনাল নাম্বার, তো সেখানে টিক করে দেবে। পাই নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন WBP, KP-তে বা আদার্স কম্পিটিটিভ এক্সামেও আসে। তো আমি পাশাপাশি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার উদাহরণ আমি লিখব। তো প্রথমে দেখো, মূলদ সংখ্যার তো আমি ডেফিনেশন দিলাম, তার মানে মূলদ সংখ্যা কি হতে পারে, 2-এর 3, 3-এর 4, -5-এর 7 হতে পারে মূলদ সংখ্যা। দেখো সবগুলোকেই p/q আকারে প্রকাশ, 0/3ও হতে পারে, 0/4ও হতে পারে, 1, 2, 3, 4, এই সমস্ত কিছু হচ্ছে মূলদ সংখ্যার উদাহরণ। তো মূলদ সংখ্যা সম্পর্কে যে কি পড়লাম আমি আরও একবার রিভাইজ করে দিচ্ছি। সমস্ত সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, এটা এক্ষেত্রে আমরা দেখো প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, সমস্ত সসীম দশমিক সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি, সেই কারণে মূলদ সংখ্যা। এবং যেখানে q ≠ = 0। অবভিয়াসলি অলওয়েজ মূলদ সংখ্যা যদি ডেফিনেশন হয়, ডেফিনেশনে যদি এরকম থাকে যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলি, কিন্তু সেখানে q ≠ 0টা দেওয়া নেই, তাহলে সেটা হাফ ডেফিনেশন হলো, ফুল ডেফিনেশন তোমার হলো না, তাহলে সেটা ভুল ডেফিনেশন হয়ে গেল। যেখানে q ≠ 0 দেওয়া থাকবে সেটাই পারফেক্ট ডেফিনেশন। তো এটা একটু খেয়াল করে রাখবে যে q ≠ 0টা দেওয়া আছে কিনা। এবার আমি যদি তোমাদেরকে একটা জিনিস বলি, ধরে নাও 3/0, এভাবে বললো যে 3/0 দিল, এটি কি একটি মূলদ সংখ্যা?
তাহলে তুমি কি দেখবে যে এটাকে পি বাই কিউ আকারে তো লিখতে পেরেছে, কিন্তু এখানে কিউ ইকুয়ালস টু 0, কিন্তু আমার ডেফিনেশনে কি ছিল, কিউকে 0 হওয়া চলবে না। তার মানে 3/0 কখনো মূলদ সংখ্যা হতে পারে না, মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়। বোঝা গেছে? নিচে যদি 0 থাকে তাহলে সেটা মূলদ সংখ্যা নয়। এই টাইপের প্রশ্নও তোমাদের আসতে পারে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সমস্ত ইন্টিজার আমরা মূলদ সংখ্যা হিসেবে পেলাম। যেমন আমি -2কেও পেয়েছিলাম ইন্টিজার মূলদ সংখ্যা, আমি 0কেও পেয়েছিলাম, আমি +4কেও পেয়েছিলাম, আমি আদার্স যে কোনো কিছুকেই ইন্টিজার দেখতে চাই, 1000, 2000, 3000, -5000, 10000, তো প্রত্যেকটাই হয়ে যাবে আমার মূলদ সংখ্যা। এবং একটা ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে 0 একটি মূলদ সংখ্যা, এটা স্টেটমেন্ট বেস প্রশ্ন তোমাদের আসতে পারে। আর মূলদ সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋণাত্মক হতে পারে, তো মূলদ সংখ্যা ঋণাত্মক হতে পারে। এবার নেক্সট দেখো, এবার চলে আসবো একটু অমূলদ সংখ্যার ক্ষেত্রে। তো অমূলদ সংখ্যা হচ্ছে, তাহলে তোমাদের বেসটা ক্লিয়ার হয়ে যাবে দুটোকে আলাদা আলাদাভাবে ডেফিনেশনে ভাঙলে। অমূলদ সংখ্যা, তো অমূলদ সংখ্যা সম্পর্কে কি বললাম, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তো ফার্স্ট ডেফিনেশন তো এটাই হয়ে গেল, ফার্স্ট 1 নম্বর ডেফিনেশন, যে পি বাই কিউ আকারে। প্রত্যেকটা ডেফিনেশন তোমরা লিখে রাখো, কারণ কোন স্টেটমেন্ট দিয়ে কখন প্রশ্ন আসবে সেটা তোমরা নিজেরাও জানো না। তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে কি দেখেছিলাম, প্রকাশ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে দেখলাম প্রকাশ করা যায় না। এবং অমূলদ সংখ্যা কি হবে, অমূলদ সংখ্যা তোমার হয়ে যাবে অসীম, যে কোনো অসীম সংখ্যা, বা হচ্ছে অপুনরাবৃত্ত সংখ্যা হয়ে যাবে অমূলদ সংখ্যা, এটাও মনে রাখবে। যেমন কি এক্সাম্পল আমি লিখে রাখি, যেমন হচ্ছে 0.23541256 এভাবে চলতে আছে, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। কিংবা √3, √2, √5, √7, দেখো যাদেরকে ভাঙা যায় না কিন্তু রুটের মধ্যে আছে, বা হচ্ছে 2√3, বা হচ্ছে 5√3, তো এগুলো সমস্ত কিছুই হচ্ছে অমূলদ সংখ্যা। বা সব থেকে বেস্ট এক্সাম্পল কি বললাম অমূলদ সংখ্যা, সেটা হচ্ছে পাইকে দেখো, পাইকে আমরা 22/7 হিসেবে লিখতে পারি, বা এবার হচ্ছে কিন্তু এটা ওর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এবার তোমার জন্য একটা প্রশ্ন আমি দিচ্ছি তোমাদের জন্য, তাহলে তোমরা ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করতে পারবে যে আমি কি বলতে চাইছি, বা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা কি। তো এবার তোমাকে দিল যে পাই একটি কি ধরনের সংখ্যা, ঠিক আছে, আর একটা দিল যে 22/7 কি ধরনের সংখ্যা। আমরা প্রত্যেকে জানি যে পাই এর ভ্যালু আমরা 22/7 পুট করি। তো পাই একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। কিন্তু এখানে 22/7 ক্ষেত্রে দেখো, এখানে আমি তাকে পি বাই কিউ আকারেও প্রকাশ করতে পারছি, আর কিউ এখানে নট ইকুয়াল টু 0 রয়েছে। তার মানে 22/7 একটা কি, 22/7 মূলদ সংখ্যা। তার মানে আমরা যে পায়ের ভ্যালু 22/7 নিই সেটা ঠিক নয়, সেটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিই, জাস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু। পায়ের ভ্যালু হচ্ছে 3.14287 এইভাবে চলতে যায়, কিন্তু এটাকে অ্যাপ্রক্সিমেশন করলে সেটা মোটামুটি 22/7 মতো হয়। সেই কারণে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে পাইকে 22/7 নিই। কিন্তু যদি তোমাকে বলে 22/7 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, তখন তুমি দেখতেই পাচ্ছ যে 22/7কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, এবং যেখানে কিউ নট ইকুয়াল টু 0, তার মানে 22/7 মূলদ সংখ্যা। এবার হচ্ছে দেখো, যদি বলে পাই কি সংখ্যা, তার মানে আমরা জানি পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14287, তারপর এভাবে চলতে থাকবে। এটা রিকারিংও হচ্ছে না, বা পুনরাবৃত্তিও করছে না, বা হচ্ছে টার্মিনেটিংও হচ্ছে না, তার মানে এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। তো আশা করি তোমাদের ডেফিনেশনটা বোঝা গেছে। এবার আমি কিছু প্রশ্ন তোমাদেরকে করছি, তোমরা আগে নিজেরা আনসার করো কমেন্ট বক্সে, এবং তারপর আমি করছি, তারপর দেখো যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। তো ফার্স্ট এক্সাম্পল আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে তোমার 3/4 আর 0.25, আর হচ্ছে 2√2 + √3, আর একটা এক্সাম্পল নিলাম 0.215। তো এবার তোমাকে আমি দিলাম আর একটা এক্সাম্পল নিয়ে নিই, √3, আর একটা এক্সাম্পল নিচ্ছি 0.278 215
6 এভাবে চলতে আছে। এবার দেখো এই যে সংখ্যাগুলো নিয়েছি, এই সংখ্যাগুলোর মধ্যে তোমাকে বলতে হবে তো কোনগুলো মূলদ সংখ্যা এবং কোনগুলো সরি কোনগুলো মূলদ সংখ্যা এবং কোনগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো প্রথমে তোমরা ট্রাই করো, ট্রাই করার পর কমেন্ট বক্সে আমাকে জানাও যে কোনগুলো মূলদ সংখ্যা এবং কোনগুলো অমূলদ সংখ্যা। তারপর আমি তোমাদেরকে এখনই তোমাদেরকে আনসার বলে দিচ্ছি যে কোনগুলো মূলদ সংখ্যা এবং কোনগুলো অমূলদ সংখ্যা, এবং তোমরা কতটা ঠিক করলে বা যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে সেই কারণে ভুল করেছো, তো অবভিয়াসলি আবার ব্যাক করে গিয়ে তোমরা কনসেপ্টটা আরেকবার দেখে নেবে। আর যদি তোমরা একবারে বুঝতে না পারো সেকেন্ড টাইম দেখো, কারণ এই কনসেপ্টটা যদি না ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষার হলে গিয়ে টেনশনে পড়বে এবং ভুল করে আসার চান্স সব থেকে বেশি। তো এখানে প্রথমে যেটা রয়েছে দেখো, এবার অঙ্কটাতে চলে আসি। প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে 3/4। তো 3/4কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, অবভিয়াসলি p/q আকারে প্রকাশ করতে পারি। এবং যেখানে দেখতে পাচ্ছি আমার কি q নট ইকুয়াল টু 0, তার মানে আমি কি পেয়ে গেলাম? তার মানে আমি পেয়ে গেলাম 3/4 আমার মূলদ সংখ্যা। 3/4 হয়ে গেল মূলদ সংখ্যা, তার মানে 3/4 মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো 0.25 রয়েছে, তো আমি এখানে আমি একটু স্পেসটাকে উপরে করে দিচ্ছি। 0.25 রয়েছে, তো 0.25কে আমরা লিখতে পারি 25 25/100। একের পর দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে বলে একের পর দুটো শূন্য হলো, তো ক্যালকুলেশন করলে হয়ে গেল 1/4। তো 1/4কে দেখো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, আর এখানেও q নট ইকুয়াল টু 0, তার মানে 0.25ও আমার মূলদ সংখ্যা, তাহলে এটাও হয়ে গেল আমার মূলদ সংখ্যা। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে √2 প্লাস √3। এবার দেখো √2 অমূলদ সংখ্যা এবং √3 অমূলদ সংখ্যা, দুটো যোগ করলে আমরা অলওয়েজ অমূলদ সংখ্যাই পাবো। তো অমূলদ সংখ্যা পাবো, তো এটাও জেনে নিলাম যে দুটো অমূলদ সংখ্যা, √2 এক্সট্রাভাবে অমূলদ সংখ্যা এবং এটাও অমূলদ সংখ্যা, তো দুটো অমূলদ সংখ্যাকে যোগ করলে আমরা অমূলদ সংখ্যা পাই। তো আলটিমেটলি পেয়ে গেলাম √2 প্লাস √3ও হচ্ছে আমার অমূলদ সংখ্যা। নেক্সট হচ্ছে 0.215। তো 0.215, এবার এটাও দেখো টার্মিনেটিং, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম চেক করার দরকার নেই, তবুও দেখিয়ে দিচ্ছি। তো 215, আর এখানে দেখো একের পর কটা শূন্য হয়ে যাবে, দশমিকের পর 3টে সংখ্যা রয়েছে বলে 3টে শূন্য, 5 দিয়ে কাটাকুটি যাবে, 4 5 20, 1 15, 3 5 15, 5 দিয়ে 5 2 10 200, তার মানে 43/200। কাটাকুটি না করলেও চলতো। দেখো এখানে p/q আকারে প্রকাশ করতে পারছি এবং q নট ইকুয়াল টু 0, তার মানে 0.215ও আমার কি হয়ে গেল? আমার হয়ে গেল মূলদ সংখ্যা, এটাও হয়ে গেল আমার মূলদ সংখ্যা। এবার নেক্সট দেখো, প্রথম দিন বলে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, লাস্টের দিকে তোমরা চোখে দেখা মাত্র বুঝে যাবে যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা। এবার দেখো √3 তো বললাম যে যাকে পূর্ণবর্গ, কোনো পূর্ণবর্গ সংখ্যা না এরকম সংখ্যাকে যদি রুটের মধ্যে দেয় তাহলে সেটা অলওয়েজ অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার নেক্সট দেখো, এখানে দেখো 0.27822156, তাহলে এটা কি সসীম বা টার্মিনেটিং হচ্ছে? টার্মিনেটিং হচ্ছে না। এবং এটা কি রিপিট করছে? রিপিটও করছে না, তার মানে এটা হয়ে গেল কি? এটাও হয়ে গেল আমার অমূলদ সংখ্যা। তো আমি সবগুলো পড়ে নিলাম, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার আরও একটা কনসেপ্ট যাতে তোমাদের একদম ক্লিয়ারলি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য বোঝা যায়। ধরে নাও তোমাকে √3 দিল, √4 দিয়েছে, √5 দিয়েছে, √8 দিয়েছে এবং √16 দিয়েছে। এবার বললো যে এখানে কোনগুলো মূলদ সংখ্যা কোনগুলো অমূলদ সংখ্যা। এবার এতক্ষণ রুটের মধ্যে জিনিস দেখে, অমূলদ সংখ্যা দেখে তোমরা হয়তো সবগুলোকেই বলবে অমূলদ সংখ্যা, কিন্তু এখানে দেখো √3কে বর্গমূল করা যায় না, তো এটা হচ্ছে আমার অমূলদ হয়ে গেল, অমূলদ সংখ্যা হয়ে গেল। √5কেও করা যায় না, তো এটাও আমার অমূলদ সংখ্যাও হয়ে গেল, অমূলদ সংখ্যাও হয়ে গেল। আর √8কে করলে আমরা দেখো √4 × 2 পাই, 4কে ভাঙা যায় কিন্তু এই 2টাকে ভাঙা যায় না, আলটিমেটলি 2√2 আসছে, তো এটাও আমার যেহেতু √2 আসছে, √2কে পূর্ণবর্গ মানে বর্গমূল করা যায় না, তো সেটা হয়ে গেল আমার অমূলদ সংখ্যা। কিন্তু এখানে দেখো এই যে √4 রয়েছে, √4 মানে কি? √4 মানে 4-এর বর্গমূল, 4-এর বর্গমূল করলে আমরা 2 পাই, আর 2কে আমরা লিখতে পারি 2/1, মানে p/q আকারে প্রকাশ করতে পারছি, এবং যেখানে q নট ইকুয়াল টু 0, তার মানে √4 আমার হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। তো রুট আছে মানেই যে অমূলদ তার কোনো মানে তার কোনো কথা নেই। রুটের মধ্যে যেটা আছে সেটা ম্যাটার করবে যে সেটা অমূলদ, মানে সেটাকে বর্গমূল করা যায় কি যায় না। যদি যায়
তাহলে সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে, আর যদি না যায় তাহলে অমূলদ সংখ্যা হবে। আবার এখানেও দেখো √16 আছে, তাহলে 16 বর্গমূল করলে 4 পাই। আর 4কে আমরা কিভাবে লিখতে পারি 4/1, মানে এটাকেও p/q আকারে প্রকাশ করতে পারছি এবং এখানেও q নট ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম, আলটিমেটলি এটাকে √16কে পেয়ে গেলাম আমরা মূলদ সংখ্যা। তার মানে যেগুলো রুটের মধ্যে যদি এমন সংখ্যা থাকে যাদেরকে বর্গমূল করা যায় না তাহলে সেটা অমূলদ হবে, কিন্তু যাদের বর্গমূল করা যায় তাহলে সেগুলো হয়ে যাবে মূলদ। তো আশা করি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার কনসেপ্টটা আপাতত বুঝতে পেরেছো। তোমরা এইটুকু খুব ভালো করে রিভিশন করো। আমি নেক্সট দিন পৌনঃপুনিকের ডিসকাশনটা করব এবং যেটা হচ্ছে রেকারিংয়ের বা হচ্ছে পুনরাবৃত্ত সংখ্যার কথা বললাম পৌনঃপুনিক দিয়ে, এবং সেটাও যে কিভাবে মূলদ সংখ্যা হয় সেটা আমি পরের দিন তোমাদেরকে করাবো এবং আরও কিছু এক্সাম্পল তোমাদের দেব। তোমরা হচ্ছে পরের দিন আমি সেগুলো তোমাদেরকে করাবো। তো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার কনসেপ্ট তোমাদের যাতে পুরো ক্লিয়ার হয়ে যায়, তো আমি এটাকে দুটো পার্টে করাচ্ছি। এবার দেখো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তো আমি চাই তোমরা হোমওয়ার্কটা প্রত্যেকে করো। তোমাদের কাছ থেকে অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি, অনেকেই তোমরা হোমওয়ার্কের আনসার দিয়েছো। আমি প্রত্যেকে হয়তো কমেন্ট চেক করতে পারিনি কারণ একটু বিজি ছিলাম। তো যারা কমেন্ট করছো আমি তাদের প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করব যে তোমরা কমেন্ট করছো এবং আনসার অঙ্কগুলো সলভ করছো এবং আনসার দিচ্ছ। তো আজকের প্রশ্ন দেখো, আজকের প্রশ্ন হচ্ছে তোমাদেরকে বলতে হবে যে কোনটা মূলদ সংখ্যা, কোনগুলো মূলদ সংখ্যা আর কোনগুলো অমূলদ। মূলদ আর অমূলদ খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো আমি কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি, -7/5, 0.2150, 3.04, আর হচ্ছে 2/3, তারপর দিলাম তোমার √2, তারপর হচ্ছে দিলাম √2 প্লাস √5, তারপর আমি দিলাম 2.5, তারপর তোমাদের আরও একটা দিয়ে দিই তাহলেই ব্যাস, আর দেবো না, তারপর হচ্ছে পাই, ব্যাস এইটুকু। তো তোমাদেরকে বলতে হবে, কমেন্ট করে জানাও যে কোনটা এর মধ্যে মূলদ সংখ্যা, এগুলোর মধ্যে কোনগুলো মূলদ সংখ্যা এবং কোনগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আমি নেক্সট দিন আরও মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার কনসেপ্ট প্লাস কিছু প্রশ্ন এবং পৌনঃপুনিকের যে কনসেপ্ট এবং পৌনঃপুনিক মানে রিকারিং বা পুনরাবৃত্ত সংখ্যা কি করে মূলদ সংখ্যা হচ্ছে সেটা তোমাদেরকে পরের দিন দেখাবো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কনসেপ্ট কিছুটা হলেও ক্লিয়ার করেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা। আর যারা সাবস্ক্রাইব করোনি তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ খুব তাড়াতাড়ি আমার 20K সাবস্ক্রাইবার হতে চলেছে। তো যদি তোমরা সাবস্ক্রাইব করো তো আরও একটু আগে হয়ে যাবে। তো থ্যাংক ইউ প্রত্যেককে যারা সাপোর্ট করছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।